বিশালগড় পৌর পরিষদের চেয়ারপারসন শ্রদ্ধেয় অর্জন পূর্বাস্ত মহোদয়, আজকে এই বিকশিত ভারতের যে অমৃতকাল সেবা সুশাসন এবং গরিব কল্যাণের 11 বছর পূর্তি উপলক্ষে আজকে যে সাংবাদিক সম্মেলন, এই সাংবাদিক সম্মেলনে বিস্তারিত আলোচনা রাখবেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় সুশান্ত চৌধুরী মহোদয়। সাংবাদিক বন্ধুদের, আজকের এই সাংবাদিক বৈঠকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে, দলের তরফ থেকে এবং রাজ্য সরকারের তরফ থেকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। এবং দীর্ঘক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন, আপনাদের আমারও আসতে খানিকটা দেরি হয়েছে, কারণ সকালবেলা থেকে মানুষের একটা লাইন লেগে থাকে, সবার সাথে কথা বলে আলোচনা করে খানিকটা আমার আসতে দেরি হয়েছে, আপনাদের এখানে অনেক বিলম্ব হয়েছে, তাই আমি ব্যক্তিগত তরফ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। আজকের এই সাংবাদিক বৈঠক, যা সারা রাজ্যব্যাপী আমাদের দল ভারতীয় জনতা পার্টির তরফ থেকে প্রতিটি সাংগঠনিক জেলায় আয়োজন করা হয়েছে এবং তারই অঙ্গ হিসাবে এই জেলায়, সিপাহীজলায় আমাকে দায়িত্ব অর্পণ করা হয়েছে দলের তরফ থেকে। মোদী সরকারের 11 বছর এবং এই 11 বছরে জনকল্যাণে যে কর্মসূচিগুলো গৃহীত হয়েছে, ভারতবর্ষের সরকার বা ভারতবর্ষের দলের তরফ থেকে সেটাকে অমৃতকাল হিসেবে ঘোষণা করা হয়েছে। এবং এই অমৃতকালের মধ্যে আমাদের যে সংকল্প, আমাদের সরকারের, আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর যে প্রতিজ্ঞা, এক ভারত শ্রেষ্ঠ ভারত করা, সে লক্ষ্যে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এবং এই উপলক্ষে যে সাংবাদিক বৈঠক আজকে আমাদের মধ্যে উপস্থিত, যারা অন্যদের মধ্যে অন্যান্য ব্যক্তিরা আছেন, জেলা সভাপতি বিপ্লব চক্রবর্তী মহোদয় আছেন, আমার এক্সট্রিম ডান দিকে সভাধিপতি সিপাহীজলা জেলা পরিষদের সুপ্রিয়া আছেন, আমার বাদিকে টিআইডিসির চেয়ারম্যান এবং রাজ্য কমিটির অন্যতম সদস্য, প্রাক্তন যুব মোর্চার রাজ্য সভাপতি নবদল বণিক, সুভাষ সরকার যিনি রাজ্য কমিটির অন্যতম সদস্য এবং আজকের এই আমাদের সাংবাদিক বৈঠকে বিশেষ আমন্ত্রিত, এবং অঞ্জন পুরকায়স্থ আমাদের বিশালগড় পৌর পরিষদের সম্মানিত চেয়ারপারসন, সাংবাদিক বন্ধুরা যারা এখানে উপস্থিত আছেন এবং অন্যান্য কার্যকর্তাগণ, আমি সবাইকে আবারও পুনরায় নমস্কার জানাচ্ছি। আমরা অনেক প্রধানমন্ত্রী দেখেছি স্বাধীনতার পর থেকে, জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী, আমাদের অটল বিহারী বাজপেয়ী জি, মনমোহন সিং, প্রত্যেক প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা বলতে চাইছি যে বর্তমান যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, 2014 সালে যিনি ভারতবর্ষের সরকারের বা প্রশাসনের দায়িত্ব সামলেছেন এবং আজকে 2025 জুন মাস, এই 11 বছরে ভারতবর্ষকে তিনি সফলতার নিরিখে যে উচ্চ শিখরে নিয়ে গেছেন, প্রতিটি ক্ষেত্রে
শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য, পরিকাঠামো, বৈদেশিক নীতি, অগ্রগতি এবং আমাদের এই উত্তর পূর্বাঞ্চল, যে উত্তর পূর্বাঞ্চলে বিগত দিনে আমরা শুনতাম যে লুকিস্ট পলিসি, দিল্লিতে কথা বলা হতো, বাস্তবে কোনো রূপ পেত না, কিন্তু আজকে সেই লুকিস্ট পলিসিকে অ্যাক্টিস্ট পলিসিতে পরিণত করে এই উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে, ওই উত্তর পূর্বাঞ্চলকে ভারতের সঙ্গে উন্নয়নের নিরিখে এক পাল্লায় নিয়ে আসা, সেটা মোদিজির আমলে সম্পন্ন হয়েছে। এবং প্রতিটি ক্ষেত্রে মোদিজির এই যে 11 বছরের যে অমৃতকাল, এই অমৃতকালে যে সফলতা উনি এনে দিয়েছেন ভারতবর্ষকে, ভারতবর্ষের জনগণকে, তার জন্য আমাদের বলতে দ্বিধা নেই, উনি ভারতবর্ষের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসাবে বিশ্বের অন্যান্য রাষ্ট্রনায়কদের কাছেও ইতিমধ্যে স্বীকৃতি পেয়েছেন এবং ভারতবর্ষের জনগণের কাছেও সেই স্বীকৃতি উনি গ্রহণ করেছেন। কাজে বিশ্বাসী, কথায় নয়। এবং মোদিজির প্রতিটি কথা, প্রতিটি প্রতিজ্ঞা কর্মক্ষেত্রে আমরা প্রতিফলিত হচ্ছে, প্রতিনিয়ত আমরা সেটা লক্ষ্য করেছি। আমি আমার দেশের সার্বভৌমত্ব নিয়ে আমি শুরু করতে চাইব। বিগত সময় একটা ছিল যখন ভারতবর্ষ বৈদেশিক যে শক্তিগুলো, বা আরো খুলে বললে ভারতবর্ষের বিরুদ্ধে যে শক্তিগুলো, শত্রু দেশ হিসাবে চীন, পাকিস্তান, যেভাবে ভারতকে বিগত দিনে লাঞ্ছিত করত, আজকের দিনে ভারতবর্ষ তার নিজের শক্তির উপর দাঁড়িয়ে, নিজের পায়ের উপর দাঁড়িয়ে পরাক্রমের সঙ্গে বিদেশি শক্তিগুলোকে, শত্রুগুলোকে সেখানে প্রতিহত করছে, আক্রমণকে প্রতিহত করছে। অপারেশন সিন্দুর তারই একটা জ্যান্ত জ্বলন্ত উদাহরণ আমাদের সম্মুখে। গত এপ্রিল মাসে 22 তারিখ পেহেলগাঁওতে যে 26 জন নিরীহ পর্যটককে খুন করা হয়েছিল পাকিস্তান মদতপুষ্ট উগ্রপন্থীদের দ্বারা, তার বদলা নিতে গিয়ে মোদিজি পরিষ্কার ভাষায় বলেছেন, এটা 70 দশকের ভারত নয়, ये भारत ঘুষকে মারেগা। এবং সৈন্যকে সম্পূর্ণভাবে ফ্রি হ্যান্ড দিয়ে যেভাবে পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছে এই অপারেশন সিন্দুরের মাধ্যমে, আমরা দেখেছি যে পরবর্তী সময়ে পাকিস্তান প্রাণ ভিক্ষার জন্য ভারতীয় সরকারের কাছে শান্তির প্রস্তাব পাঠিয়েছে। এবং ভারত যেহেতু বসুধৈব কুটুম্বকম, দ্য ওয়ার্ল্ড ইজ মাই ফ্যামিলি, সারা বিশ্ব, সারা দেশ আমার আত্মীয় স্বজন পরিজন, আমার কারোর সঙ্গে শত্রুতা আমি চাই না, কিন্তু আমাকে যদি কেউ আক্রমণ করে আমি ছেড়েও কথা বলবো না, এই নীতিতে বিশ্বাস করে। তাই মোদিজি শান্তির বার্তা পেয়ে সঙ্গে সঙ্গে যুদ্ধে সেখানে বিরতি দিয়েছেন, পজ করেছেন, কিন্তু একটা কথা বলেছেন যে রক্ত এবং জল একসঙ্গে চলতে পারে না, উন্নয়ন এবং যুদ্ধ একসঙ্গে চলতে পারে না, আমাকে একটা বেছে নিতে হবে। তাই পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে অপারেশন সিন্দুর আমি পজ করেছি, বন্ধ করে দিয়েছি আপাতত, টেম্পোরারিলি, কিন্তু অপারেশন সিন্দুর শেষ হয়ে যায়। প্রয়োজনে আমার দেশে পাকিস্তান মদতপুষ্ট কোনো যদি উগ্রপন্থীদের দ্বারা আক্রমণ পুনরায় সংঘটিত হয়, প্রয়োজনে অপারেশন সিন্দুর আবার আমি তৈরি করব এবং আবার অপারেশন সিন্দুরের মাধ্যমে ভারতবর্ষ কিন্তু বদলা নিতে কোনো অবস্থাতেই পিছু পা হবে না। কারণ জিরো টলারেন্স টু টেরোরিজম, টেরোরিজম বা উগ্রপন্থার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, এটা আমার দেশের সরকারের, আমার দেশের প্রধানমন্ত্রীর মধ্যে ছিল এবং আমরাও
তাকে সমর্থন জানিয়ে দেশাত্মবোধের প্রতিটি নাগরিককে জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে তিরঙ্গা যাত্রা আমরা করেছি। সারা দেশে তিরঙ্গা যাত্রা হয়েছে এবং প্রতিটি মণ্ডলে মণ্ডলে তিরঙ্গা যাত্রার মাধ্যমে আমরা দেশাত্মবোধে রাজ্যের দেশের জনগণকে উদ্বুদ্ধ করার জন্য প্রচেষ্টা গ্রহণ করেছি। সারা দেশের প্রতিটি রাজনৈতিক দল নির্দ্বিধায় রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে মোদিজির এই বলিষ্ঠ সিদ্ধান্ত অপারেশন সিন্দুরকে সমর্থন করেছেন এবং পরিষ্কার ভাষায় প্রধান বিরোধী দল থেকে শুরু করে ছোটখাটো সমস্ত আঞ্চলিক দলগুলো মোদিজিকে সমর্থন করে অপারেশন সিন্দুরকে সমর্থন করেছেন। শুধু তাই নয়, অপারেশন সিন্দুরের পরবর্তী সময়ে আপনারা দেখেছেন প্রতিটি রাজনৈতিক দল থেকে প্রতিনিধিদেরকে ভারতের বাইরে বিভিন্ন দেশে পাঠিয়ে উগ্রপন্থার বিরুদ্ধে এবং উগ্রপন্থার মদতদাতা পাকিস্তানের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য প্রত্যেক দেশের রাষ্ট্রনায়কদের মধ্যে ঐক্যমতে পৌঁছানোর জন্য আমাদের সাংসদদেরকে নেতৃত্ব থেকে মোদিজি পাঠিয়েছেন এবং তারা ফিরে এসে মোদিজির সাথে গতকাল দেখা করে সাক্ষাৎ করে তাদের ভ্রমণ সম্পর্কে প্রতিটি দেশে তাদের বক্তব্য তারা পেশ করেছে। এই ধরনের বিগত দিনে প্রচেষ্টা কোন প্রধানমন্ত্রী আমরা দেখতে পাইনি টেররিজমের বিরুদ্ধে, উগ্রপন্থার বিরুদ্ধে। তো স্বাভাবিকভাবে মোদিজির এই সিদ্ধান্ত, উগ্রপন্থার বিরুদ্ধে বলিষ্ঠ পদক্ষেপ, তাকে দেশের রাষ্ট্রনায়কদের মধ্যে অন্যতম রাষ্ট্রনায়ক হিসাবে আজকে আমাদের কাছে চিহ্নিত করেছে। দেশের সার্বভৌমত্ব নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই, টেররিজমের বিরুদ্ধে কথা বলতে হবে, উগ্রপন্থা নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই। সবচেয়ে পেহেলে দেশের ঊর্ধ্বে কিছু নয়, দেশের পরে সমস্ত কিছু আসবে, দল বলুন ব্যক্তি বলুন। কিন্তু অন্যান্য দলগুলো রয়েছে যারা সবার আগে কেউ বলে পার্টি, কেউ বলে ব্যক্তি, কিন্তু দেশকে প্রাধান্য দিয়ে কেউ রাজনীতি করেছে, কোনো প্রধানমন্ত্রী বা কোনো দল স্লোগান তুলেছে, সেটা বিগত দিনে ভারতবর্ষের ইতিহাস কিন্তু তা বলে না। মোদিজি ভারতবর্ষের দেশপ্রেম, রাষ্ট্রপ্রেম, সার্বভৌমত্ব যে ব্যাখ্যা উনি বিশ্বের কাছে পেশ করেছেন, সেটা আজকে অতুলনীয় হয়ে গেছে। তাই বিশ্বের রাষ্ট্রনায়করা আজকে তাকে সম্মানের চোখে স্মরণ করেন এবং ভারতবর্ষকে যাতে করে আগামী দিনে টেররিজমের বিরুদ্ধে মোদিজির এই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, অন্যান্য রাষ্ট্রনায়করাও তাকে সহযোগিতার আশ্বাস প্রদান করেছে। আজকে স্বাভাবিকভাবে আমরা গর্বের সঙ্গে বলতে পারি ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসাবে যে মোদিজি আমাদের আদর্শ। মোদিজির এই সময়কাল যে অমৃতকাল হিসেবে ঘোষণা করা হয়েছে, এই অমৃতকালে আমরা প্রতিজ্ঞা করব যে ভারতবর্ষের দেশ সার্বভৌমত্ব, ভারতবর্ষের দেশপ্রেম কে আমরা এগিয়ে নিয়ে যাব এবং প্রতিটি ক্ষেত্রে আমাদের সেটা মান্যতা দিয়ে আমাদের রাজ্যকে, আমাদের দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। সাংবাদিক বন্ধুরা, 14 সালে মোদিজি প্রধানমন্ত্রীর পদে আসীন হয়েছে। তার প্রাককালেও আমরা দেখেছি দুর্নীতি। একটা সময় ছিল প্রধানমন্ত্রীকে পর্যন্ত সিবিআই এর কোর্টে গিয়ে হাজিরা দিতে হয়েছে। কোলগেট কেলেঙ্কারি, কমনওয়েলথ কেলেঙ্কারি, 2G স্পেকট্রাম, প্রতিটি ক্ষেত্রে কেলেঙ্কারি একটা ভারতবাসী হিসাবে, একজন ভারতবাসী হিসাবে আমাদেরকে লজ্জায় ফেলে দিত। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত এক সুরে এক বাক্যে মানুষের মধ্যে আওয়াজ উঠল যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে, তদানীন্তন যারা শাসক দল ছিলেন তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। ভারতবর্ষের মানুষের আশা আকাঙ্ক্ষাকে পুঁজি করে সম্মান জানিয়ে মোদিজির নেতৃত্বে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এনডিএ সরকার গঠিত হল। তারপর থেকে আমরা দেখতে পেয়েছি যে একের পর এক বলিষ্ঠ সিদ্ধান্ত আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে
ভারতবর্ষের সরকার গ্রহণ করেছে এবং সারা রাজ্যে, প্রতিটি রাজ্যে, সারা দেশে তার সুফল জনগণ সেখানে পেয়েছে। শুরুয়াত হলো ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার দিয়ে, ডিবিটি দিয়ে। বিগত দিনে যেখানে মিডলম্যান থাকতো কোন ধরনের লেনদেন, আমরা দেখতাম রেগা, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, এই রাজ্যে দুর্নীতির আতুর ঘর হিসেবে পরিণত হয়েছিল এবং এতে করে রেগার অর্থ দিয়ে আপনাদের এই বিশালগড়, যে বিশালগড়ে দাঁড়িয়ে আমি বসে আমি কথা বলছি, বিশালগড় ব্লক কেলেঙ্কারি, নতুন করে বলার কিছু নয়, আমি আপনাদের সাংবাদিক বন্ধুরা স্মরণ করিয়ে দিতে চাই। এই বিশালগড় ব্লক কেলেঙ্কারি সারা রাজ্যে, সারা দেশের রাজনীতিকে সরগরম করেছিল। হাইকোর্ট পর্যন্ত সেখানে এই কেস আমরা পরিলক্ষিত করেছিলাম। অনেক অফিসার কারা সাসপেন্ড হয়েছে আমি ব্যক্তিগতভাবে আর বলতে চাই না। কারা করেছিল এই কেলেঙ্কারি, কারা মদত দিয়েছিল আপনারা প্রত্যেকেই জানেন। কোটি কোটি টাকার কেলেঙ্কারি, স্পেশাল অডিট হয়েছে। এমন প্রতিটি ব্লকে মিডলম্যান যারা, মিডলম্যানরা মুনাফা লুটে নিত, গরিবের কাছে অর্থ যেত না। মোদিজি সরকার এসে এই মিডলম্যানদের যে মুনাফা অর্জন, গরিবের অর্থকে লুটে পুটে নেওয়া, সেটা বন্ধ করেছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে। এবং এই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বর্তমানে প্রতিটি বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে যাচ্ছে। এখানে সভাধিপতি আছেন, বিশেষ করে 3 টিয়ার পঞ্চায়েত সিস্টেমে পিএমএওয়াই আবাস থেকে শুরু করে 4 কোটি আবাস ভারতবর্ষে এখন পর্যন্ত প্রদান করা হয়েছে। 4 কোটি। ত্রিপুরা রাজ্য একটা বিরাট অংশের মানুষ রাজনীতির ঊর্ধ্বে উঠে প্রধানমন্ত্রী আবাস যোজনা সেখানে তারা পেয়েছে। ডাইরেক্ট টাকা বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে চলে যাচ্ছে। প্রতিটি ক্ষেত্রে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার মিডলম্যানের হস্তক্ষেপ ব্যতিরেকে সেখানে প্রদান করা হচ্ছে। এবং আজকে এই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার প্রতিটি ক্ষেত্রে মানুষকে যে সুফল দিয়েছে, এতে করে দুর্নীতি আমরা অনেকটাই রুখতে পেরেছি মোদিজির নেতৃত্বে। কারণ মানুষের জন্য যে অর্থ আসে, সেই অর্থ যদি প্রকৃত অর্থে মানুষের কাছে না যায়, তবে তার প্রপার ইমপ্লিমেন্টেশন হবে না, বাস্তবায়ন হবে না। আর মানুষের জন্য যদি সেই অর্থ প্রপার বাস্তবায়ন না হয়, তবে মানুষের অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী হবে না, যেটা মোদিজি চাইছেন। সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস সবকা প্রয়াস। প্রত্যেকের বিকাশ যদি করতে হয়, প্রত্যেকের সঙ্গ যদি পেতে হয়, তবে প্রত্যেকের বিশ্বাস চাই। আর প্রত্যেকের বিশ্বাস তখনই আসবে যখন মানুষ সরকারি সুফলগুলো থেকে বঞ্চিত হবে না। এবং সরকারি সুফলগুলো পেতে গেলে মানুষ মিডলম্যান যে পন্থা, সেটা বন্ধ করতে হবে, যেটা মোদিজি বন্ধ করেছেন। সাংবাদিক বন্ধুরা, আজকে সারা ভারতবর্ষে এই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের সুফল বিশেষ করে গরিব অংশের মানুষ পাচ্ছে। এবং আমাদের রাজ্যে কেন্দ্রীয় যে বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে, সেই প্রকল্পগুলোর সুফল ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে মানুষ পাচ্ছে। স্বাভাবিকভাবে মোদিজিকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করব এই উল্লেখযোগ্য বলিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণ করার জন্য ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। আজকে আমাদের জল জীবন মিশন ভারতবর্ষের 15 কোটি বাড়িতে এফএসটিসির মাধ্যমে, ট্যাপ কানেকশনের মাধ্যমে জলের কানেকশন প্রদান করা হচ্ছে। হর ঘর পানি, এই হচ্ছে মোদিজির স্লোগান। সারা দেশে 19 কোটির উপর গ্রামীণ ঘর রয়েছে, পরিবার, ঘর, হাউসহোল্ড। এই 19 কোটি বাড়িতে আমার ঘর জল কানেকশন দিতে হবে, এই হচ্ছে মোদিজির সংকল্প। 15 কোটির উপর বাড়িতে জলের কানেকশন পৌঁছে গেছে।
আমাদের রাজ্যে আমাদের সরকার 18 সালে গঠন হয়েছে, 2.5% কভারেজ ছিল, 2.5% বাড়িতে জলের কানেকশন। আজকে সেই কানেকশন 80% কাছে পৌঁছে গেছে। স্বাভাবিকভাবে আমরা দাবি করতে পারি এই যে জল জীবন মিশন, যে জল জীবন মিশনের মাধ্যমে পরিশ্রুত পানীয় জল থেকে যারা বঞ্চিত ছিল গ্রামের মানুষ, আজকে গ্রামের মানুষ বিশুদ্ধ পরিশ্রুত পানীয় জল সেখানে পান করছে এবং গ্রামের মানুষকে তার যে নিত্যদিনের যে চলার পথে যে অধিকার, সেই অধিকার আমাদের মোদিজি সেখানে প্রদান করেছে। তো স্বাভাবিকভাবে মানুষের যে বেসিক চাহিদা, রুটি, কাপড়া, মকান, প্রতিটি ক্ষেত্রে মোদিজি সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছে। তাই ওনার শাসনকালকে ভারতবর্ষের সরকার, আমাদের দল অমৃতকাল হিসেবে সেখানে ঘোষণা দিয়েছে। ভারতবর্ষের মানুষ সেটাকে সাদরে সেটাকে গ্রহণ করেছে। আমাদের শিক্ষা ক্ষেত্রে নতুন এডুকেশন পলিসি, নিউ এডুকেশন পলিসি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট তার সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। আমাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আইআইটি তার সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি এনআইটি তার সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস, সেখানে সারা দেশে থেকে হায়ার সেকেন্ডারি পরীক্ষার পর ছাত্র ছাত্রীরা, আপনারা জানেন যে নিট যে এক্সামিনেশন এন্ট্রান্স অল ইন্ডিয়া বেসিসে হয়ে থাকে মেডিকেলের জন্য, সেই নিটের মাধ্যমে ছাত্র ছাত্রীরা বেস্ট কলেজে পড়াশোনা করতে চায়। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স হচ্ছে ভারতবর্ষের মধ্যে পাইওনিয়ার। সেই ক্ষেত্রে এইমস এর আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। অ্যাডভান্স দিয়ে যারা এন্ট্রান্স পরীক্ষায় আইআইটিতে ভর্তি হতে চায় তাদের আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আইআইএম তাতে আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে, এনআইটির আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ কি, সারা দেশে প্রতিযোগিতামূলক পরীক্ষা হবে। যদি মেধা রয়েছে কিন্তু মেধার গুণগত মান কি বা তার মূল্যায়ন করার জন্য যদি আসন সংখ্যা বৃদ্ধি না হয়, তবে সেই মেধা মূল্যায়ন হবে না, সেই মেধা নষ্ট হয়ে যাবে। সেটা উপলব্ধি করতে পেরে প্রতিটি ক্ষেত্রে আসন সংখ্যা বৃদ্ধি করে, কলেজের সংখ্যা বৃদ্ধি করে, শুধু আসন সংখ্যা বৃদ্ধি নয়, প্রতিটি ক্ষেত্রে কলেজের সংখ্যা বৃদ্ধি করে, আসন সংখ্যা বৃদ্ধি করে ভারতবর্ষের ছাত্র ছাত্রীদেরকে, যুব সমাজকে আগামী দিনে দেশ গঠনে এগিয়ে আসার জন্য উনি প্রেরণা জুগিয়ে যাচ্ছেন। এবং আজকে আমাদের রাজ্য থেকে শুরু করে প্রতিটি জায়গায় নিউ এডুকেশন পলিসি, যেটাকে বিগত বামফ্রন্ট সরকার সমালোচনা করত, বিরোধিতা করত, অন্যান্য রাজনৈতিক দলগুলো বিরোধিতা করত, আজকে নিউ এডুকেশন পলিসি গ্রহণ করা হয়েছে। আমাদের রাজ্য সেই নিউ এডুকেশন পলিসি আমরা পরিলক্ষিত করছি। প্রতিটি ক্ষেত্রে স্কুলগুলোতে সেগুলো আমরা ছাত্র ছাত্রীদেরকে সেখানে সুফল এনে দিচ্ছে সাংবাদিক। এমন করে প্রতিটি ক্ষেত্রে মোদিজির নেতৃত্বে আমাদের যে উন্নয়ন, সেই উন্নয়নগুলো আজকে আমাদের যারা শত্রু দেশগুলো রয়েছে তাদের কাছে ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারতবর্ষের অর্থনীতি আজকে বিশ্বের চতুর্থ শক্তিশালী বৃহত্তম অর্থনীতি। ফার্স্ট কে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, $30 ট্রিলিয়ন উপর। সেকেন্ড কে চায়না, $19 ট্রিলিয়ন উপর। থার্ড কে জার্মানি, $4 ট্রিলিয়ন উপর, $5 ট্রিলিয়ন থেকে একটু কম। চতুর্থ কে ছিল এতদিন? জাপান,
4 ট্রিলিয়ন ইউএস ডলারের থেকে অনেক বেশি, 5 থেকে একটু কম। আজকে জাপানকে ভারতবর্ষের অর্থনীতি পেছনে ফেলে আমরা এগিয়ে গেছি। আজকে আমাদের অর্থনীতি কত? 4 ট্রিলিয়ন ইউএস ডলারের থেকে বেশি, 5 ট্রিলিয়ন থেকে একটু কম। তারপরে আসছে কি জাপান, তারপরে আসছে ফ্রান্স, তারপরে আসছে ইউনাইটেড কিংডম, তারপরে আসছে কানাডা, তারপরে আসছে ব্রাজিল। ভাবুন, আজকে আমেরিকা, চায়না, জার্মানির পর হচ্ছে ভারতবর্ষের অর্থনীতি। জাপানকে পেছনে ফেলে দিয়ে ভারতবর্ষ এগিয়ে গেছে এবং আমাদের লক্ষ্য হচ্ছে আগামী দিনে ওই 1 নম্বর স্থানে চলে যাওয়া, 1 নম্বর স্থান দখল করা। এবং মোদিজির নেতৃত্বে যেভাবে সরকার চলছে, মানুষের আশীর্বাদকে পুঁজি করে আমরা যদি চালিয়ে যেতে পারি, স্বাভাবিকভাবেই সেই লক্ষ্যে সেদিন দূর নয় যে সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। সাংবাদিক পরিকাঠামোর দিক থেকে, ইনফ্রাস্ট্রাকচার, ভারতবর্ষ ব্যাপক উন্নতি সাধন করেছে। শিল্প, কল কারখানা, ন্যাশনাল হাইওয়ে, প্রতিটি ক্ষেত্রে আমাদের রাজ্য একটা ন্যাশনাল হাইওয়ে ছিল, 44 নং জাতীয় সড়ক, আজকে 6টা ন্যাশনাল হাইওয়ে, আরো 4টা ন্যাশনাল হাইওয়েকে ইন প্রিন্সিপাল সেখানে মঞ্জুরি প্রদান করা হয়েছে, যেটা পথ চলা শুরু করবে। বিগত দিনে আগরতলা থেকে কৈলাসহর যেতে সময় লাগতো 5 ঘন্টা, 6 ঘন্টা, আজকে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টায় কৈলাসহর চলে যাওয়া যায়। এত সুন্দর ন্যাশনাল হাইওয়ে আমাদের উপহার দিয়েছে মোদিজি, নীতিন গাডকারিজি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ প্রতিনিয়ত রাজ্যের উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য সেখানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং মোদিজির গাইডেন্স নিয়ে, দিক নির্দেশ নিয়ে আগামী দিনে আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে আমাদের পরিকাঠামো দিক থেকে একটা প্রান্তিক ছোট্ট রাজ্য, যার 3 দিকে বাংলাদেশের বর্ডার, আন্তর্জাতিক সীমানা, যদি এত উন্নয়ন করতে পারে ন্যাশনাল হাইওয়ের দিক থেকে, জিডিপির দিক থেকে, আমরা সেটা বলতে পারি যে ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোর কি অবস্থা রয়েছে পরিকাঠামো দিক থেকে। আজকে ভারতবর্ষ থেকে আমি অপারেশন সিন্দুর দিয়ে শুরু করেছিলাম। সাংবাদিক বন্ধুরা, এই অপারেশন সিন্দুর সময় আমরা অনেক নতুন নতুন শব্দ শুনেছি, হয়তো অনেকে আমরা জানতাম, অনেকে জানতাম না। আমরা কি শুনেছি? ব্রহ্মোস মিসাইল, আমরা কি শুনেছি? তেজস ফাইটার জেট, আমরা কি শুনেছি? S-400 এয়ার ডিফেন্স সিস্টেম, ত্রিশূল মিসাইল, এমন অনেক নাম আমরা শুনেছি। কিন্তু আমরা কিন্তু এটা কখনো ভাবিনি বা চিন্তা করিনি যে টেকনোলজিটা কিভাবে আবিষ্কার করা হয়েছে। কিছু রয়েছে রাশিয়ার সঙ্গে, কিছু রয়েছে আমাদের নিজস্ব ইন্ডিজেনাস। আজকে ব্রহ্মোস মিসাইল রপ্তানি করার জন্য ভারতবর্ষকে প্রস্তাব পাঠানো হয়েছে এবং বিগত কয়েক দিনে ভারতবর্ষ সরকার 23,500 কোটি টাকার অস্ত্র সেখানে রপ্তানি করার জন্য চুক্তি করেছে। 23,500 কোটি টাকা অস্ত্র ভারতে তৈরি হবে, সেগুলো বিদেশে রপ্তানি করা হবে। অন্যান্য দেশ ভারতবর্ষের কাছ থেকে সেগুলো ক্রয় করতে চাইছে। সাংবাদিক আজকে রাফাল, যে ড্যাসল্ট কোম্পানি ফ্রান্স থেকে ভারত ক্রয় করেছে, যে রাফাল নিয়ে 19-এর নির্বাচনে লোকসভায় অনেক প্রশ্ন এসছে, চৌকিদারকে অনেক ভাষায় গালিগালাজ করা হয়েছে। আপনারা দেখেছেন, নির্বাচন শেষ হয়ে গেছে, হেরে ভূত হয়ে গেছে, ইস্যুও শেষ হয়ে গেছে। আজকে সেই রাফাল দিয়ে আমাদের গর্ব হিসেবে ভারতীয় বায়ুসেনা সেই রাফালকে ব্যবহার করে শত্রুর বিরুদ্ধে আমরা পরাক্রমের সঙ্গে শত্রুর বিরুদ্ধে আমরা কাজে লাগাচ্ছি। ভারতীয় প্রযুক্তিতে তৈরি তেজস আজকে
ভারতবর্ষের বায়ুসেনা ভারতের ডিফেন্স সিস্টেমে এক অনবদ্য প্রতিভার সাথে সেখানে যোগদান বা অবদান রাখছে। আজকে আমাদের এয়ারফোর্স, আমাদের আইএনএস বিক্রান্ত, ইন্ডিয়ান নেভি, আমাদের S-400 এয়ার ডিফেন্স সিস্টেম, আমাদের মিসাইল সিস্টেম পৃথ্বী, অগ্নি, প্রতিটি ক্ষেত্রে ভারতবর্ষের আর্ম ফোর্সকে, সেনাবাহিনীকে শক্তি সঞ্চয় করে তাদের মনোবল লক্ষ্য গুণ বৃদ্ধি করে আগামী দিনে শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য সাহস যোগাচ্ছে, অনুপ্রেরণা যোগাচ্ছে মোদিজির নেতৃত্বে। ভারতবর্ষের ডিফেন্স বাজেট কত ছিল প্রতিরক্ষা ক্ষেত্রে? আজকে ভারতবর্ষের প্রতিরক্ষা ক্ষেত্রে বাজেট 6.5 লক্ষ কোটি টাকা। 6.5 লক্ষ কোটি টাকা হচ্ছে ভারতবর্ষের ডিফেন্সের জন্য বাজেট, এবং অপারেশন সিন্দুরের পর সেই বাজেটকে বৃদ্ধি করে আরো 50,000 কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে। প্রায় 7 লক্ষ কোটি টাকার উপর ভারতবর্ষের ডিফেন্স বাজেটকে বৃদ্ধি করে আগামী দিনে সেনার মনোবল বৃদ্ধি করার জন্য প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন, একের পর এক এই যে বলিষ্ঠ সিদ্ধান্তগুলো, সেই সিদ্ধান্তগুলো আমাদেরকে, ভারতবাসীদেরকে, প্রত্যেকটা জনগণ চোখে আঙুল দিয়ে প্রমাণ করে যে মোদিজি ভারতবর্ষকে বিশ্বের রাজনীতিতে শুধু নয়, প্রতিটি ক্ষেত্রে অনবদ্য ভাবে কর্মের মাধ্যমে বিশেষ জায়গায় নিয়ে গেছেন। আজকে তাই ভারতবর্ষ পৃথিবীর মধ্যে চতুর্থ অর্থনীতি, শক্তিশালী অর্থনীতি হিসাবে আমেরিকা, চীন, জার্মানি, 4 নম্বরে জাপান ছিল, জাপানকে পেছনে ফেলে ভারতবর্ষ 4 নম্বর স্থানে চলে গেছে। স্বাভাবিকভাবে একজন ভারতবাসী হিসাবে এটা আমাদের কাছে গর্বের বিষয়। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে আমাদের কাছে সাংবাদিক বন্ধুরা, আমাদের প্রতিটি ক্ষেত্রে আমরা দেখেছি মোদিজি কম্প্রোমাইজ নাও। আমাদের হোম মিনিস্টার অমিত শাহজি বলেছে নকশালবাদকে 26-এর মধ্যে ভারতবর্ষের বুক থেকে আমরা খতম করে ছাড়ব। গত কয়েকদিন আগেও এত বড় নকশাল এনকাউন্টার ভারতবর্ষে আর হয়নি। একটা সময় ছিল মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবাংলার একটা বিশেষ জায়গা, প্রতিটি জায়গা জেলাগুলোতে নকশালিজম গণতন্ত্র বিরোধী হিসাবে, গণতন্ত্র বিদ্বেষী হিসাবে ভারতবর্ষের সরকারকে বিব্রত করে চলত। সিআরপিএফ, স্থানীয় পুলিশ বাহিনী, প্যারামিলিটারি, সাধারণ জনগণ, নেতা, মন্ত্রী, আমলা, অনেককে এই নকশালের হাতে অকালে প্রাণ দিতে হয়েছে। বস্তর, দান্তেওয়াড়া, এই সমস্ত এলাকাগুলো নকশালের দাপটে মানুষ সেখানে ত্রাহি ত্রাহি অবস্থায় ছিল। আজকে সেই নকশালিজমকে খতম করার জন্য আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শপথ করেছেন। নকশালিজম প্রায় ভারতবর্ষ থেকে 70% নির্মূল হয়ে গেছে। বাকি যারা বেঁচে রয়েছেন, মোদিজি তাদেরকে আহ্বান করেছেন যে আপনারা সঠিক রাস্তায়, গণতন্ত্রের পক্ষে আপনারা আসুন। সরকার প্রতিটি ভারতবাসীকে উন্নয়নের সঙ্গে পেতে চায়। এক ভারত শ্রেষ্ঠ ভারত করার স্বপ্নকে বাস্তবায়িত করতে প্রত্যেকটা মানুষকে সঙ্গে চায়। আপনারাও দেশের গঠনমূলক ভাবে দেশকে পরিচালিত করার জন্য আপনারাও এগিয়ে আসুন। আমরাও আজকের এই সাংবাদিক বৈঠক থেকে আহ্বান জানাবো। এই রাজ্য যারা, আমরা দেখেছি প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা নকশালিজমকে সমর্থন করে, তাদের নেতাদেরকে সমর্থন করে বক্তব্য পেশ করেছেন। আমরা তাদেরকেও বলবো
যে জনগণও আপনাদেরকে চিহ্নিত করেছে দেশের শত্রু হিসাবে, গণতন্ত্রের শত্রু হিসাবে, উন্নয়নের শত্রু হিসাবে। নকশালিজম কখনো উন্নয়নের পক্ষে থাকতে পারে না। গণতন্ত্র যেখানে থাকবে নকশালিজম সেখানে থাকতে পারে না। যেখানে উন্নয়ন থাকবে, যেটা মোদিজি বলেন জল এবং রক্ত একসঙ্গে চলতে পারে না, গণতন্ত্র এবং নকশালিজম একসঙ্গে চলতে পারে না। কারণ দুটো আলাদা লাইন, দুটো আলাদা থিওরি। যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা ন্যাশনালিজমে বিশ্বাস করে, যারা প্যাট্রিয়টিজমে বিশ্বাস করে, তারা কখনো নকশালিজমে বিশ্বাস করতে পারে না। দে আর আল্ট্রা রাডিক্যালস, অ্যান্টি ইন্ডিয়ান, অ্যান্টি কনস্টিটিউশন, সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী, ভারত বিরোধী, উন্নয়ন বিরোধী, দেশপ্রেম বিরোধী। তারা কখনো নকশালিজমকে সমর্থন করতে পারে না। আজকে যারা নকশালিজমকে এ রাজ্যেও সমর্থন করছেন, কমিউনিস্ট পার্টির বন্ধুরা, তাদেরও শুভ বুদ্ধির উদয় হবে আমরা বিশ্বাস করি এবং তাদেরকে আশা রাখি, আহ্বান জানাবো আপনারাও মোদিজি দেখানো পথে নিজেদেরকে সমর্পিত করুন। দেশ গঠনে আপনারা এগিয়ে আসুন নকশালিজমের বিরুদ্ধে। এবং আমাদের সরকার, যেটা আমরা পণ করেছি যে 26-এর মধ্যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী যে নকশালিজমকে ভারতবর্ষের বুক থেকে চিরতরে বিদায় দেবে, 70% কাজ সম্পূর্ণ হয়েছে, বাকি কাজ রয়ে গেছে। আমরা সবাই মিলে আমার সরকারকে, আমার প্রধানমন্ত্রীকে, আমার স্বরাষ্ট্রমন্ত্রীকে সমর্থন করে সেই নকশালিজমকে ভারতবর্ষের বুক থেকে চিরবিদায় দেব। আজকের এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে আমরা আপনাদের প্রত্যেকের কাছে সেটা আহ্বান জানাতে চাইছি। সাংবাদিক বন্ধুরা, আপনাদের মাধ্যমে জনগণের কাছে। সাংবাদিক বন্ধুরা, ভারতবর্ষের অনেক সরকার আমরা দেখছি, গরিবি হটাও স্লোগানও আমরা শুনেছি। যখনই যেই সরকার আসতো বলতো গরিবি হটাও দিল্লিতে, কিন্তু বাস্তবে সেটা পরিণত করার জন্য, রূপায়িত করার জন্য কোনো পদক্ষেপ আমরা দেখতাম না। বরং কংগ্রেস দলের এক প্রধানমন্ত্রী প্রাক্তন বলেছিলেন যে যে কোনো রাজ্যে 1 টাকা যদি যায় দিল্লি থেকে, তবে 80 পয়সা মধ্যপন্থা বা মধ্যভোগীদের পকেটে চলে যায়, আর 20 পয়সা গরিবের কাজে, কল্যাণে ব্যবহৃত হয়। যেটা কখনোই কাঙ্ক্ষিত নয়। একটা দেশের, একটা রাজ্যের আর্থ সামাজিক বুনিয়াদ মানুষের শক্তিশালী করতে গিয়ে এটা হচ্ছে সবচেয়ে বড় অন্তরায় বা সবচেয়ে বড় বাধা। তাই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সেটা চালু করেছে, আমি আমার আলোচনা শুরুতে বলেছি। কিন্তু তারপরে এমন কোন সরকার খাদ্যের যে গ্যারান্টি মানুষকে প্রদান করতে পারেনি। আমাদের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী মোদিজি 81 কোটি মানুষকে 5 কেজি করে মাথা পিছু চাল প্রদান করছে এবং উনি বলেছেন সরকার যতদিন আছে সেটা চলতে থাকবে। 5 কেজি করে চাল প্রতি ব্যক্তিকে প্রদান করা হচ্ছে। পরিবারে যদি 4 জন ব্যক্তি থাকে, মাসে 20 কেজি চাল। পরিবারে যদি 7 জন ব্যক্তি থাকে, মাসে 35 কেজি চাল। খাদ্যের গ্যারান্টি কোন সরকার বিগত দিনে প্রদান করতে পারে। আমাদের সরকার, আমাদের প্রধানমন্ত্রী যেটা আমরা প্রদান করেছি। বাসস্থানের গ্যারান্টি প্রধানমন্ত্রী আবাস যোজনা আমরা প্রদান করছি। রুটি কাপড়া মকান, বেসিক নিড আমাদের সরকার আমরা প্রদান করছি। স্বাভাবিকভাবে মোদী সরকারের এই যে সময়কাল, সেটাকে অমৃতকাল হিসেবে আমরা আখ্যা করতে পারি এবং ভারতবর্ষের মানুষ সেই অমৃতকালকে গ্রহণ করেছেন। সাংবাদিক একের পর এক সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত উনি গ্রহণ করেছেন বা গরিব কল্যাণে যে প্রকল্পগুলো উনি গ্রহণ করেছেন, এই প্রেস মিটে বা আমাদের দল থেকে কেন্দ্রীয়ভাবে যে আমাদেরকে নোট দিয়ে দেওয়া হয়েছে, সেগুলো বললেও সেখানে শেষ হবে না। সাংবাদিক আমি আপনাদের পরিষ্কার ভাষায় আহ্বান জানাবো, এই গঠনমূলক যে কাজগুলো আপনারা মানুষের মধ্যে প্রচার করুন। গণতন্ত্রের প্রহরী হিসাবে, চতুর্থ স্তম্ভ হিসাবে
আপনারা এই গঠনমূলক কাজগুলোকে জনসমক্ষে তুলে ধরুন, যাতে করে মানব কল্যাণে যে কর্মসূচিগুলো আমরা গ্রহণ করেছি, আমাদের সরকার মোদীজির নেতৃত্বে গ্রহণ করা হয়েছে, সেগুলো আরো জনদরবারে আমরা নিয়ে যেতে পারি। একটা সময় ছিল যখন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বলা হতো ये काम कैसे होगा, ये काम हम कैसे करेंगे, ये हम कर नहीं पाएंगे, कभी भी कर नहीं पाएंगे, আমরা করব কিভাবে, কখনো করতে পারবো না। 2014 আগে এই পরিস্থিতি ছিল ভারতবর্ষের সরকারে। আর আজকে মোদীজির নেতৃত্বে এই সমস্ত কিছু দূরে সরিয়ে দিয়ে কি বলছেন যে थिंक पॉजिटिव, हर काम मुमकिन है। আর ভারতবর্ষের জনগণ বলছে যে মোদি है तो मुमकिन है। কোনো কাজ অসম্ভব নয়, দৃষ্টিভঙ্গি সঠিক থাকতে হবে, সহি নিয়ত চাইয়ে, আমার নিয়ত সঠিক হতে হবে, আমার পলিসি থাকতে হবে, সঠিক দৃষ্টিভঙ্গি থাকতে হবে, তবে আমি সমস্ত কাজ সম্পন্ন করতে পারব। চন্দ্রায়ন 3 তারই প্রমাণ। প্রতিটি ক্ষেত্রে আজকেও শুভ্রাংশু মহাকাশে পাড়ি দিচ্ছে অ্যাস্ট্রোনট হিসেবে। ব্যক্তিগতভাবে মোদীজি ওনার সঙ্গে সাক্ষাৎ করে ওনাকে প্রেরণা জুগিয়েছে, ওনার পিতামাতার সঙ্গে কথা বলেছে। প্রতিটি ক্ষেত্রে একদিকে যেমন ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, স্যাটেলাইট নিয়ে ভারতবর্ষকে এগিয়ে দিয়ে যাচ্ছে, প্রতিরক্ষা ক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে, দেশের এক্সপোর্ট বিদেশে বৃদ্ধি পেয়েছে, দেশের অর্থনীতি পৃথিবীর মধ্যে ৪র্থ স্থানে এসেছে, দেশের জিডিপি বৃদ্ধি পেয়েছে, মেক ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া মাধ্যমে নয়া ভারত আত্মপ্রকাশ করেছে। উত্তর পূর্বাঞ্চল যেখানে লুকিস্ট পলিসি ছিল এখন অ্যাক্টিস্ট পলিসিতে পরিণত হয়েছে। উত্তর পূর্বাঞ্চলের জন্য বাজেট বৃদ্ধি পেয়েছে, উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে কানেক্টিভিটি বৃদ্ধি পেয়েছে। আমাদের রাজ্যের সঙ্গে রাজধানী এক্সপ্রেস থেকে শুরু করে এমন 9খানার মতো এক্সপ্রেস এবং ট্রেন আমাদের চালু আছে, তার বাইরে ডেমো ট্রেনগুলো চালু রয়েছে। প্রতিদিন 20 থেকে 22টা এয়ারক্রাফট আগরতলা থেকে ওঠানামা করছে। ন্যাশনাল হাইওয়ের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে কানেক্টিভিটি বৃদ্ধি পেয়েছে ভারতবর্ষের অন্যান্য প্রদেশগুলো। বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছে। প্রতিটি ক্ষেত্রে বিদেশি শক্তিকে চোখে চোখ রেখে আমরা বর্ডারগুলোতে, সিয়াচেনে বলুন, আমাদের অরুণাচলে বলুন, আমাদের সিকিমে বলুন, কাশ্মীরে বলুন, উচিত জবাব দেওয়া হচ্ছে। অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হয়েছে। প্রতিটি মানুষের অর্থনীতি বুনিয়াদ শক্তিশালী হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য মানুষের মানসিকতা এসেছে। তো স্বাভাবিকভাবে উন্নয়নের একদিকে জোয়ার, একদিকে দেশকে অর্থনৈতিক দিক থেকে বলিয়ান করে ৪র্থ অর্থনীতিতে পরিণত করা, প্রতিটি ক্ষেত্রে দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়া, পৃথিবীর অন্যান্য রাষ্ট্রনায়কদের সঙ্গে তুলনা করে নিজেকে অন্যতম হিসাবে আত্মপ্রকাশ করানো, তার নামই হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদী। তো স্বাভাবিকভাবে তার এই 11 বছরের যে সময়কাল, তাকে আমরা অমৃতকাল হিসাবে ঘোষণা দিচ্ছি। এবং সেই অমৃতকালে যে বিশেষ বিশেষ কিছু বিষয়, সেই বিষয়গুলো আমরা সাংবাদিকদের মাধ্যমে জনসমক্ষে তুলে ধরে আমরা মানুষের জনসমর্থন চাইছি। আগামী দিনে মোদীজির নেতৃত্বে দেশ আরো এগিয়ে যাবে, সেই আশা আমরা রাখছি। পরিশেষে আমরা বলবো
ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে ভারতের যে আজকে চিন্তাধারা, जहां तकनीक है वहां तरक्की है, जहां भाजपा सरकार है वहां गरीब का कल्याण है, शासन आप सेवा है, सरकार आप सहयोगी है, सुशासन आप संस्कृति है। যেখানে ভাজপা সরকার আছে সেখানে গরিব কল্যাণ আছে, সুশাসন এটা আজকে আমাদের কালচার, এটা আমাদের সংস্কৃতি, এটা কথায় বলার জন্য নয়। যেখানে টেকনোলজি আছে, তকনিক, সেখানে তরক্কি আছে, মানে অগ্রগতি আছে। যেখানে ভাজপা সরকার আছে সেখানে গরিব কল্যাণ আছে। শাসন আগে ছিল শোষণ, আমাদের কাছে শাসনের কনসেপ্ট হচ্ছে সেবা, মানব সেবা। সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। মোদিজি সেই আদর্শে, স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। আমরাও মোদিজির একনিষ্ঠ সৈনিক হিসাবে, ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসাবে মোদিজির এই অমৃতকালে যে কর্মসূচিগুলো হয়েছে আমরা সেগুলো জনগণের সেবায় আগামী দিনে আরো মানুষের মাঝে নিয়ে যাব এবং এই রাজ্যকে যে স্বপ্ন আমাদের সরকারের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার সেই লক্ষ্যে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব। সবাইকে আমি আবারও নমস্কার জানাচ্ছি। সাংবাদিক বন্ধুদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সেটা করতে পারেন। সবাইকে ধন্যবাদ। একটা বিষয় জানার ছিল, পরিবহনমন্ত্রী আগরতলা যখন মানে বিশালগড় বাইরে সাবরুম বা উদয়পুর যায়, সেই বাসে বিশালগড় বা চরিলামের যাত্রীদের উঠানো হয়, এই বিষয়ে আপনি কি বলবেন? এটা তো আজকে প্রেস মিট রিলেটেড কোনো বিষয় নয়, বলছি এটা আজকে প্রেস মিট রিলেটেড বিষয় নয়। তারপরে সাংবাদিক বন্ধুরা আপনারা জিজ্ঞাসা করেছেন, এটা একটা ঘটনা আমাদের নজরে সেদিন এসেছে চরিলাম থেকে, এবং আপনারা জানেন উই হ্যাভ ইনিশিয়েটেড অ্যাকশন অলরেডি। আমরা যেই বাস এই কর্মকাণ্ড ঘটিয়েছি সেই বাসকে আমরা কদিনের জন্য, আমি জাস্ট ইমিডিয়েটলি আপনাকে দিয়ে দেবো, আমি আপনাকে সিদ্ধান্ত হয়েছে কদিনের জন্য লাইন আউট করার জন্য, এবং অ্যাকশন হ্যাজ অলরেডি বিন টেকেন। ঠিক আছে, এগুলো আমরা প্রশ্রয় দিই না, এগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা, অবাঞ্ছিত ঘটনা, কোনোভাবেই এগুলো আমরা প্রশ্রয় দিই না। যখন এই জিনিসগুলো সংবাদপত্রের মাধ্যমে হোক বা ব্যক্তিগত পর্যায়ে হোক আমাদের লেভেলে আসে, আমরা দিনেন দেয়াল আমরা সেখানে অ্যাকশন আমরা গ্রহণ করি এবং সেই তার বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করা হচ্ছে। একটি বিষয় যে আমাদের বিশালগড় থেকে বিশ্রামগড় পর্যন্ত আমাদের পরিবহন দপ্তরের যে সংগঠন আছে বা একটা কি বলে টিআরটিসির মাধ্যমে বাস পরিচালিত হয়, তো এই যে বাস সংখ্যাটা কিছুটা কম হয়, মানে দক্ষিণগামী বাসগুলো চাপ পাচ্ছে, মানে বিশালগড় প্যাসেঞ্জাররা নির্ভরশীল হয়ে যাচ্ছে। টিআরটিসি বাস বাড়ানোর কি কোনো পরিকল্পনা আছে কিনা? টিআরটিসি এটা একটা কর্পোরেশন, যদিও ট্রান্সপোর্ট দপ্তরের মন্ত্রী হিসাবে এটা আমার অধীনেই রয়েছে, কিন্তু এখানে আরেকজন চেয়ারম্যান রয়েছে টিআইডিসি, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন, উনি অনেকটা বুঝবেন। কর্পোরেশনের যখন কোনো সিদ্ধান্ত হয় তারা নিজেদের মধ্যে চেয়ারম্যানই হচ্ছে ফাইনাল অথরিটি। নট নেসেসারিলি ফাইল উইল গো টু দ্য ইন্ডাস্ট্রি মিনিস্টার, বাট টিআইডিসি ইন্ডাস্ট্রি দপ্তরের অধীনে, কিন্তু তাদের সেই ক্ষমতা রয়েছে, তারা নিজেরা সিদ্ধান্ত গ্রহণ করে। তো টিআরটিসিও এমন একটা কর্পোরেশন, চেয়ারম্যান আলাদা রয়েছে। তারা যদি মনে করে বোর্ড অফ ডিরেক্টরসের মিটিংয়ে কোনো বাস তারা ক্রয় করবে, দপ্তরে তাতে কোনো বাধা নিষেধ থাকবে। তারপরেও দপ্তরের মন্ত্রী হিসাবে আমি বলবো যে আগামী দিনে আমাদের প্ল্যান রয়েছে কিছু টিআরটিসির নতুন বাস ক্রয় করা যায় কিনা, পাবলিক ডিমান্ডের উপর নির্ভর করে। না, শুধু বিশালগড়ের জন্য না, সারা রাজ্যের জন্য, কারণ বিশালগড় ইজ এ পার্ট অফ আওয়ার স্টেট। বিশালগড় দিয়ে ত্রিপুরা রাজ্য হয়,
তো সিদ্ধান্ত হলে দপ্তরের মন্ত্রী হিসেবে আমার সারা রাজ্যকে নিয়ে করতে হবে, তাই আমাদের চিন্তা ভাবনার মধ্যে রয়েছে এবং আমরা আগামী দিনে চেষ্টা করব কিছু নতুন বাস ক্রয় করা যায় কিনা। স্যার, আজকে বিষয়ের সঙ্গে রিলেটেড একটা কোশ্চেন। মোদী সরকারের অমৃতকালে আপনি বলেছিলেন অমৃতকালে যে কাজের গ্যারান্টি দিয়ে আর খাদ্যের নিরাপত্তা দিয়েছে মোদী সরকার এবং বাসস্থানের নিরাপত্তা দিয়েছে, ঠিক আছে, এটা আমরা দেখতে পাচ্ছি। স্যার, কাজের গ্যারান্টি কি দিতে পেরেছে যুবককে? কাজের বলতে কোন কাজের? গভর্নমেন্ট সার্ভিস বা অন্য কোনো বিষয়? দেখুন, একটা জিনিস আমি আপনাদেরকে আহ্বান জানাবো, কর্মসংস্থান আর সরকারি চাকরি এটা ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যের মানুষ, আমাদের সরকার গঠিত হওয়ার পর থেকে আমরা দেখেছি এটা প্রবণতা। আমরা বলেছি কর্মসংস্থান দেব, এটাকে মিসইন্টারপ্রেট করে বলছে যে সরকারি চাকরি দেবে বলেছে। আমরা বলেছি যে আমরা এত হাজার কর্মসংস্থান দেব। এখন আপনি টিআইডিসির মাধ্যমে লোন নিয়ে একটা ছোট ব্যবসা শুরু করেছেন, এটা কর্মসংস্থান নয়? এবার আপনি বিং অ্যান এমপ্লয়ার, মালিক হিসাবে 5 জন লোককে আপনার ফার্মে চাকরি দিচ্ছেন, এটা কর্মসংস্থান নয়? তো কেন? আপনি তো স্যালারি দিচ্ছেন, মাসে 5,000 হোক 10,000 হোক তার যোগ্যতা অনুযায়ী, এটা তো কর্মসংস্থান। আমরা সেটা বলছি। তা আপনার যেটা প্রশ্ন যে খাদ্যের গ্যারান্টি দিয়েছে, কর্মসংস্থানের গ্যারান্টি কি দিতে পেরেছে? আমরা বলবো বিগত সরকারের আমল থেকে আমরা অনেক বেশি কর্মসংস্থানের গ্যারান্টি দিচ্ছি স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে। So far, government job is concerned. When it comes to giving government job to the unemployed youths of our state through transparent recruitment policy. সংখ্যাটা একটু কম, সংখ্যাটা যুবকদের তুলনায় রাজ্যে না সমস্ত যুবক রয়েছে। সি, বেকারত্ব ইজ এন ইন্টারন্যাশনাল ইস্যু। কোন সরকার সেটা বলতে পারবে না যে আমার সরকার যদি কালকে গঠিত হয় আমি ত্রিপুরা রাজ্যের সমস্ত বেকারকে সরকারি চাকরি দিয়ে দেব। পারবে কেউ? সিপিআইএম দিতে পেরেছে বিগত সরকার, বা তার আগে কংগ্রেস সরকার দিতে পেরেছে? বা ভারতবর্ষের যে কোনো রাজ্যে কংগ্রেস রয়েছে, বিজেপি রয়েছে, অন্যান্য আঞ্চলিক দলগুলো সরকার পরিচালনা করছে, কোন রাজ্যে কোনো সরকার বলবে যে আমি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে রেজিস্টার্ড সমস্ত অফিসিয়ালি যারা রেজিস্টার্ড সবাইকে আমি সরকারি চাকরি দিয়ে দেবো? ইজ ইট পসিবল? নট পসিবল। আমরা কি বলেছি? স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে আমরা সরকারি চাকরি দেব, আর আমরা কর্মসংস্থান দেব। এখানে টিআইডিসির চেয়ারম্যান আছেন নবদল বাবু, উনি বলতে পারবেন ফিগারটা কত আমাদের সরকার আসার পরে যে লোন নিয়ে রাজ্যের যুবকরা কর্মসংস্থান করেছে। আমি ট্রান্সপোর্ট দপ্তরের মন্ত্রী, অটোর পারমিট নিয়ে কতজন বেকারকে আমরা কর্মসংস্থান দিয়েছি। আজকে একটা অটোর পারমিট নিয়ে একটা বেকার প্রতিদিন 400, 500, 700, 1000 টাকা রুজি করছে, এটা কর্মসংস্থান। আমাদের বিভিন্ন কর্পোরেশনগুলো, এসসি বলুন, এসটি বলুন, ওবিসি বলুন, কর্পোরেশনগুলো লোন দিচ্ছে বেকারদেরকে কর্মসংস্থানের জন্য। আর আমরা, আমাদের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী, আমাদের মোদিজি কি বলেছেন যে চাকরি প্রদানে কোনো ধরনের বায়াসনেস থাকতে পারবে না। আপনাদের চোখের সামনে 10,323 রয়েছে। নিয়োগ নীতি, নিয়ম নীতি তোয়াক্কা না করে জোর করে চাকরি দেওয়া হয়েছিল। হাইকোর্ট, সুপ্রিম কোর্টে গিয়ে আজকে 10,323 অন্ধকারের কানাগুলিতে চলে গেছে, রাস্তায় এসে গেছে পরিবার। আমরা সেগুলো তেমন চাকরি দেব না। আমরা এমন চাকরিতে বিশ্বাস করি যেই চাকরি যে কোনো সরকারি থাকুক না কেন চাকরির গ্যারান্টি থাকবে, গ্যারান্টেড জব। যে চাকরিগুলো হয়েছে, জিআরবিটি বলুন, পুলিশের বলুন, ডিপিএসসির মাধ্যমে বলুন, প্রত্যেকটা চাকরির গ্যারান্টি আমরা দিচ্ছি, কোনো চাকরি যাবে না। ঠিক আছে? তো সরকারি নিয়োগ নীতি, ট্রান্সপারেন্ট নিয়োগ নীতি। আজকে জিআরবিটির মাধ্যমে এমনও পরিবার আছে, এক পরিবারে 3টা চাকরি গেছে, মেধা রয়েছে, যোগ্যতা রয়েছে। কেউ এই চাকরিগুলোকে চ্যালেঞ্জ করতে পারবে, নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করতে পারবে? কেউ বলতে পারবে যে স্বচ্ছতা মানা হয়নি বা কোনো কেস হয়েছে একটা চাকরিকে নিয়ে? আগামী দিনেও হবে। সুতরাং আপনারা আশ্বস্ত থাকুন সাংবাদিক বন্ধুরা, রাজ্যের বেকাররা, আমাদের সরকার যতদিন আছে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে এটা হতে পারে আমি আমার পছন্দ মতো ওই নবদল বাবুর বাড়িতে চাকরিটা দিতে পারলাম না, আমি আমার পছন্দ মতো ওই বিপ্লব বাবুর বাড়িতে, সুপ্রিয়া ম্যাডামের বাড়িতে চাকরিটা দিতে পারলাম না, যেটা বিগত সরকারের সময় হয়েছে, চেষ্টা হয়েছে। লেভেল প্লেইং গ্রাউন্ড ফর অল, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট বা মেধার মূল্যায়ন, সেটা আমাদের সরকার আমরা করেছি এবং আগামী দিনেও সেটা চাই। লাস্ট কোশ্চেন
আপনাদের সময়ে গ্রামেগঞ্জে প্রায় সময় একটা কথা বলে যে বিগত সরকারের যে এই সরকার আমলে জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চিত প্রকল্পের কাজ কমে গিয়েছে, এই বিষয়টা কিভাবে ব্যাখ্যা করেন? এবং অনেক পদ্ধতিটা জিও টেকিং অনেক কিছু কঠিন হয়ে গেছে, এই বিষয়টা নিয়ে আমার আলোচনা শুরুতে আমি বলেছি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। হ্যাঁ, এটা তো আছে ডিবিটি আগে কি হতো? বিশালগড় ব্লকে কি হয়েছে আপনি জানেন তো? জানি 17 কোটি টাকা করে দিয়েছে। 17 কোটি না, আমরা যেটা জেনেছি এটা আপনারা জেনেছেন ইনিশিয়াল, সেই কোটি 50 কোটি ছাড়িয়ে যাবে। আমি এখানে নাম করেই বলছি, ফিনান্স দপ্তরের মন্ত্রী ছিলেন বাদল চৌধুরী, অডিট উনার আন্ডারে, আরডির প্রিন্সিপাল সেক্রেটারি নোট দিয়েছেন, সাম irregularities have been found in Bishalgarh RD block. আমি আপনাকে নোটটা বলে দিচ্ছি কি দিয়েছে। Special internal audit may be conducted in some of the panchayats under Bishalgarh RD block. ঠিক আছে? ওই বিশালগড় RD ব্লকের অধীন বোধে 52টা না 56টা পঞ্চায়েত ছিল ওই সময়। এটা নিয়ে আমি আন্দোলন করেছি, আমার মুখস্থ। ফিনান্স মিনিস্টার নোট দিলেন বাদল চৌধুরী, নো, স্পেশাল ইন্টারনাল অডিট মে নট বি কন্ডাক্টেড ইন সাম অফ দ্য পঞ্চায়েতস, ইট ইজ টু বি কন্ডাক্টেড ইন অল দ্য পঞ্চায়েতস আন্ডার বিশালগড়। কিছু পঞ্চায়েতে করলে হবে না, সমস্ত পঞ্চায়েতে করো, সো দ্যাট দ্য অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ মানি ক্যান বি অ্যাসার্টেড। পরের দিন ওনাকে অর্থ দপ্তর থেকে সরিয়ে দেওয়া, পরের দিন যেদিন এই নোটটা উনি দিলেন অর্থ দপ্তরের মন্ত্রী হিসাবে, নেক্সট ডে উনাকে অর্থ দপ্তর থেকে সরিয়ে অন্য দপ্তরে দিয়ে দেওয়া। অর্থ দপ্তর আপনাদের এই এলাকার ভানুলাল সাহাকে মানিকবাবু দিলেন চিফ মিনিস্টার, মানিকবাবুর কাছে ঢুকে দিয়ে দেওয়া, কারণ উনি ধামাচাপা দিতে পারবেন। উনি জানেন যদি স্পেশাল ইন্টারনাল অডিট করানো হয় অর্থ দপ্তরের অধীন, রাঘব বোয়ালরা ফাঁসবে, এবং বড় বড় রাঘব বোয়ালরার নাম এসছে। 93 লক্ষ টাকার ইট সাপ্লাই দিয়ে দেখানো হয়েছে, অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে, বিল পেমেন্ট হয়ে গেছে, রাস্তার নাম দেখিয়ে। অডিট টিম এসে যখন দেখলো রাস্তা, দেখে এই রাস্তা তো নেই, জঙ্গল হয়ে, মানে জঙ্গল আছে, রাস্তা বলতে কিছু নেই, মানে জঙ্গলকে রাস্তা হিসেবে দেখিয়ে দেওয়া হয়েছে, ইট সাপ্লাই নিয়ে নেওয়া হয়েছে। এমন, আমি নাম নাই বললাম, ভিডিও কে ছিলেন, এই ভিডিওর ভাইকে আমি নাম নাই বললাম, তো স্বাভাবিকভাবেই রাঘব বোয়ালরা ফেসে গেছে। সারা ব্লকে, সারা রাজ্যে বর্তমানে 58টা ব্লক, এই 58টার থেকে কিছুটা ব্লক কম ছিল, ওই ব্লকগুলোতে সমপরিমাণ দুর্নীতি হয়েছে, কোথাও 20 কোটি, কোথাও 50 কোটি। কিভাবে হয়েছে? আপনার যেটা প্রশ্ন, আই এম কামিং টু দ্যাট ট্রিপাই, নেতা বাবুদের পকেটে টাকা কাজ, এই যাও জঙ্গল পরিষ্কার করে ফেলো, তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কোত্থেকে টাকা ঢুকবে? ডাইরেক্ট ডিবিটির মাধ্যমে? নো, ব্লক থেকে। আপনাকে 200 টাকা দেবে, ক্যাশ টাকা দিত, 150 টাকা দিত, 50 টাকা নিজেরা রেখে। ওই যে মধ্যপন্থা আমি যে বললাম, মিডল ম্যান, তারা কারা? ওই চুনোপুটি নেতারা দিদেন পঞ্চায়েত সমিতি, দিদেন বিডিউস, গরিবের টাকা লুটে পুটে খেত, পার্টি ফান্ড করে, স্পেশাল ফান্ড করে, রেগার টাকা লুটে পুটে খেত। কোনো নিয়ম নীতি ছিল না, কোনো সিস্টেম ছিল না। তো স্বাভাবিকভাবেই আমার ইচ্ছা আমি 100 দিনের কাজ দেবো, আমি দিতে পারতাম, কারণ বিডিউরা, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানরা টাকা বস্তা দিয়ে এনে বিডিউর লকারে রেখে ক্যাশ টাকা ডিসবার্সমেন্ট হতো। আজকে 1 পয়সাও 1 টাকাও ক্যাশ কেউ চোখে দেখে না, সব অনলাইন। স্বাভাবিকভাবে ব্লকে দুর্নীতি কমে গেছে, জিও ট্যাগিং এসছে, মোদিজি করেছে স্বচ্ছতার নিরিখে। আমরা কি বলি? পাকা পথে মানুষকে অর্থ পাইয়ে দেওয়া সরকারের কাজ নয়, সরকারের কাজ হচ্ছে সিস্টেমটাকে ঠিক করে দেওয়া, যাতে এই পথে পাকা পথে না গিয়ে, পাকা পথ দীর্ঘদিন চলে। বিশালগড় কাণ্ড কদিন মধ্যে ধরা পড়ে গেছে। কোনো অবস্থাতেই পাকা পথ দীর্ঘস্থায়ী হয় না, দীর্ঘমেয়াদী হয় না। দিস ইজ এ টেম্পোরারি রেজাল্ট। ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা রেখে সিস্টেমকে দীর্ঘমেয়াদী করো, যাতে আমার নেক্সট জেনারেশন, ফিউচার জেনারেশন সুশাসন তারা পেয়ে যায়। আজকে যদি সিস্টেম ঠিক থাকে, আজকে আমি আই ডোন্ট নো
অ্যাবাউট ইউর পলিটিক্যাল আইডেন্টিটি। আপনি যে কোনো দল করতে পারেন, ভারতবর্ষের সংবিধান আপনাকে সে অধিকার দিয়েছে। সে যে কোনো দল করতে পারে, সাংবাদিক বন্ধুরা যে কোনো দল করতে পারে, বা আমরা যে কোনো দল করতে পারি। কালকে এটার গ্যারান্টি আছে যে আমাদের সরকারের আমলে আপনার স্ত্রী, আপনার ভাই, আপনার বোন, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার আত্মীয় স্বজন চাকরি পাওয়ার চান্স রয়েছে স্বচ্ছতার মাধ্যমে। আর আগে কি হতো, অঞ্চল কমিটির বাবুরা ঠিক করে দিত পয়সার বিনিময়ে, হয়তো 10 জনের কাছ থেকে পয়সা নিত, 2 জনকে চাকরি দিত, বাকি 8 জন পার্টি অফিসে গিয়ে আগুন জ্বালিয়ে দিত, তালা লাগিয়ে দিত। পুলিশের চাকরি হয়েছে, জেআরবিটির চাকরি হয়েছে, টিপিএসসির মাধ্যমে চাকরি হচ্ছে, টিসিএস, টিপিএস, প্রতিটা ক্ষেত্রে আমাদের চাকরি হচ্ছে। কোথাও একটা শুনেছেন পার্টি অফিসে আগুন জ্বলেছে, পার্টি অফিসে তালা লেগেছে, কোনো নেতার বাড়িতে গিয়ে নেতাকে কেলানি দিতে হয়, এমন কিছু শুনেছেন আপনারা? শুনবেন না। একটা কেস বলুন আমাদের সরকারের আমলে যে হাইকোর্টে গেছে। আর সিপিআইএম আমলে প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি চাকরির ক্ষেত্রে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে। আপনি চাকরি পেলেন, পশ্চিমবাংলা দেখেছেন 26,000 চাকরি নেই। চাকরি পেলেন, 15 বছর 10 বছর চাকরি করলেন, 22 বছরের মাথায় শুনলেন চাকরি নেই। বিয়ে করলেন, শাদী করলেন, ঘর করলেন, লোন নিলেন, ছেলেকে ভালো স্কুলে ভর্তি করালেন, হঠাৎ শুনলেন চাকরি নেই, রাস্তায় চলে এলেন, সুইসাইড করতে হবে। এই ধরনের গ্যারান্টি আমরা দিই না। আমরা যে গ্যারান্টি দিই সরকারের, দীর্ঘমেয়াদী, আপনার পরিবার পরিজন নিয়ে আপনি দীর্ঘমেয়াদী বাঁচবেন। আমরা সিস্টেম ঠিক করে দেব যাতে করে আপনার নেক্সট জেনারেশন সুরক্ষিত থাকে। বিশাল করে যে হারে দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে, বিশাল করে যে হারে দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে, দুর্ঘটনা এই বিষয়ে সরকারের কি পদক্ষেপ থাকবে? দেখুন, দুর্ঘটনা এটা শুধু বিশালগড় নয়, সারা রাজ্যে, সারা দেশে। ত্রিপুরা রাজ্যে প্রতি বছর 700 থেকে 750 অ্যাক্সিডেন্ট, তার মধ্যে 200 থেকে 250 ফ্যাটাল অ্যাক্সিডেন্ট মৃত্যু হয়। সেটাকে রোধ করার জন্যে পরিবহন দপ্তর থেকে গত বছর মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা 16টা ইন্টারসেপ্টার সহিত ভেহিকেল আমরা প্রদান করেছি 8টা জেলাতে। আপনারা দেখেছেন রাস্তার ধারে, দেখবেন ট্রাফিকের যে গাড়িগুলো ইন্টারসেপ্টার লাগানো, সেগুলো পরিবহন দপ্তর থেকে আমরা প্রদান করেছি। এবং এই টেকনোলজির মাধ্যমে আমাদের এবার 13% অ্যাক্সিডেন্ট কমে গেছে। আগামী 15 থেকে 20 দিন বা 1 মাসের মধ্যে আমরা আরো 16টা অত্যাধুনিক লাইফ সাপোর্ট সিস্টেম সহ অ্যাম্বুলেন্স আমরা প্রদান করব পরিবহন দপ্তরের থেকে ফার্স্ট টাইম। তার আগে যে 16টা গাড়ি আমরা দিয়েছি ফার্স্ট টাইম পরিবহন দপ্তর, এবারও রোড সেফটি থেকে আমরা 16টা অত্যাধুনিক অ্যাম্বুলেন্স প্রদান করব। ধরুন একটা অ্যাক্সিডেন্ট হলো, থানা গেল, ফায়ার সার্ভিস গেল, এখন ফায়ার সার্ভিস গিয়ে তাকে রেস্কিউ করে, যে ইনজুর্ড পারসন তাকে রেস্কিউ করলো, করে গাড়ির পেছনে ফেলে দিল, ফায়ার সার্ভিসে টেনে গেল, রাস্তাতে ধাক্কা টাক্কা খেয়ে, এতে করে ইনজুর্ড পারসন আরো অবস্থা খারাপ হয়ে যায়, হাসপাতালে গিয়ে বসতে বসতে অনেক সময় তার মৃত্যু করে। তাই আমরা অ্যাম্বুলেন্সগুলো দিচ্ছি, যাতে অ্যাক্সিডেন্ট হলো, অ্যাক্সিডেন্ট হওয়ার পর অ্যাম্বুলেন্স রেস্কিউ করবে তাকে লাইফ সাপোর্টের মাধ্যমে হাসপাতালে রোডে থাকবে। 8টা আমরা দেবো এসপি ট্রাফিক, 8টা আমরা দেবো ফায়ার সার্ভিস। 8টা থাকবে এসপি ট্রাফিকের কাছে, 8টা থাকবে মানে পুলিশ ডিপার্টমেন্টের কাছে, 8টা থাকবে ফায়ার সার্ভিসের কাছে। তার বাইরে আমরা প্রতিবার বলছি টু পুট হেলমেট। হেলমেট ছাড়া মোবাইলে কথা বলছে, এটা তো দপ্তরের কোনো, আমরা বলতে পারি, আহ্বান জানাতে পারি, রিকোয়েস্ট করতে পারি, আপনার মাথায় হেলমেটটা কিন্তু আমি পরিয়ে দিতে পারি, অ্যাওয়ারনেস। এবং আমরা জাগৃতি নামে একটা কর্মসূচি বিগত কয়েক মাস আগে আমরা শুরু করেছি, প্রতি বছর আমরা করব। কলেজগুলোতে বিশেষ করে আমরা টার্গেট করছি, কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে অ্যাওয়ারনেসটা আমাদের বেশি করতে হবে, কারণ তাদের মধ্যে অ্যাডভেঞ্চার, তাদের মধ্যে এনথুজিয়াজমটা বেশি থাকে। আমরা সেটা করে যাতে হেলমেট ব্যবহার রেগুলার করা হয়। আপনি বাড়ি থেকে বাজারে যাবেন, হেলমেট ইউজ করবেন, ইউ নেভার নো আপনার নেক্সট স্টেপে কি রয়েছে, বাড়ির সামনেও, গেটের সামনেও আপনার মৃত্যু হতে পারে। তাই অলওয়েজ পুট হেলমেট। মাই হাম্বল কল দ্য সিটিজেন অফ মাই স্টেট টু পুট হেলমেট অলওয়েজ, wherever you go,
ছোট ডিস্টেন্স বড় ডিস্টেন্স হেলমেট ইউজ করুন। আর রেকলেস ড্রাইভিং যেন না, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ যেন না হয়, স্পিড লিমিট দিয়ে চালান প্রতিটি ক্ষেত্রে, তবেই আমাদের অ্যাক্সিডেন্টের সংখ্যা বৃদ্ধি পাবে। কারণ বলতে কোনো বাধা নেই যে আমাদের 5 বছর আগে যানবাহনের সংখ্যা ছিল 4.5 লাখ 5 লাখ, আজকে সেটা হয়ে গেছে 7.5 লাখ 8 লাখ 5 বছর। আগামী 5 বছর 10 বছরে সেটা আরো ডাবল হয়ে যাবে। রাস্তার সংখ্যা যা আছে, স্পিড বাড়বে, গাড়ির সংখ্যা বাড়বে, সমস্ত কিছু হবে। তুমি ডিবেটারের একটা ডিবেটার যদি হতো তাহলে কোনো ভাই আরেকটা দেখুন, কিছু সায়েন্টিফিক ব্যাপার রয়েছে, সব জায়গায় ডিভাইডার দেওয়া যায় না। ডিভাইডারের কারণে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়। এটা ট্রাফিক থেকে দেখছে, এটা পরিবহন দপ্তর থেকে দেখার বিষয় না, এটা হোম ডিপার্টমেন্ট, ট্রাফিক ডিপার্টমেন্ট থেকে সেটা ব্যবস্থা করা হয়। আমাদেরকে রিকোয়ারমেন্টস দেওয়া হয় বিভিন্ন জিনিস, আমরা সেটা প্রদান করি। এবার যে অ্যাম্বুলেন্স আমরা প্রদান করবো 16টা অ্যাম্বুলেন্স, এটা আমাদের উদ্যোগ, পরিবহন দপ্তরের উদ্যোগ। এবং খুব তৎক্ষণাৎ 4 মাস আগে আমাদের সিদ্ধান্ত হয়েছে আমাদের মিটিংয়ে, এই 4 মাসের মধ্যে আমি অ্যাম্বুলেন্স প্রদান করে দিচ্ছি 16টা অ্যাম্বুলেন্স। তার আগে ইন্টারসেপ্টার সহ 16টা গাড়ি ত্রিপুরা রাজ্যের ইতিহাসে প্রদান করা হবে। এই অ্যাম্বুলেন্স 16টা কখনো দেওয়া হবে, আমরা দিচ্ছি। তা আমাদের চিন্তা ভাবনা প্রচেষ্টা রয়েছে যাতে রোড অ্যাক্সিডেন্টকে আমরা কমাতে পারি। 30% আমাদের রোড অ্যাক্সিডেন্ট কমেছে, আগামী দিনের জন্য কমে। আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমাদের চলবে। আমি আমার প্রত্যেকের কাছে আহ্বান জানাবো, আপনারা হেলমেট ব্যবহার করুন, রেকলেস ড্রাইভিং না করবেন, স্পিড লিমিট করুন এবং ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ যেন কোনো অবস্থাতেই না। থ্যাংক ইউ।